আসসালামু আলাইকুম। আজকে আবার আসলাম একটু রাতে। আই এম নট শিওর অ্যাবাউট সাউন্ড সিস্টেম, যদিও অনেক রাত হয়েছে তারপরেও কিছু কথা বলি। বাংলাদেশের দৃষ্টিকোণে আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছে বা যুদ্ধাবস্থা বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের অনেকে এই দুইটি রাষ্ট্রের কোনো না কোনো পক্ষ নিচ্ছেন এবং তাদের হয়ে ঝগড়াঝাঁটি কথাবার্তা বলছেন। প্রথমে বলে নেই যে বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ভারত বা পাকিস্তানের স্বার্থ দেখে এই রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের মাটির, বাংলাদেশের কৃষকের, সাধারণ মানুষের, শ্রমিকের, বাংলাদেশের প্রতিটি নাগরিকের স্বার্থ, তার জান ও মালের নিরাপত্তা যেদিক থেকে নিশ্চিত হবে, ঠিক সেই সিদ্ধান্তটা বাংলাদেশ সরকার নেয়। এখানে কোনো আবেগের সুযোগ নেই। 1971 সালের মুক্তির যুদ্ধে পাকিস্তানি হানাদাররা একটা বড় ধরনের গণহত্যা বাংলাদেশে চালিয়ে গিয়েছে এবং 71-এর পরে ভারত, যদিও 1971-এ আমাদের সহযোগী বন্ধু হিসেবে আমাদের পাশে এসে যুদ্ধ করেছে এবং সেখানে প্রায় 5,000 ভারতীয় সৈন্য পাকিস্তানিদের হাতে মৃত্যুবরণও করেছে, যদিও ভারতের সেনাদের দ্বারা বাংলাদেশের থেকে সম্পদ নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, তারপরেও মুক্তির যুদ্ধে তারা আমাদের সহযোগিতা করেছিল। কিন্তু 71-এ পাকিস্তানের গণহত্যার পরে ভারত তার যে আচরণ, স্বার্থহীনতা, সংকীর্ণতা, এটা ছাড়তে পারে নাই। নানা সময়ে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে, সীমান্তে গুলি করে মানুষ মেরেছে, আমাদের পানি দেয়নি, আমাদের নদীগুলোতে বাদ দিয়েছে, যেটা আন্তর্জাতিক সমস্ত নিয়ম নীতি রীতির বিরুদ্ধে। সেই সমস্ত বিবেচনা করে এই দুইটা রাষ্ট্রের সাথেই কিন্তু বাংলাদেশের ন্যায়সঙ্গত হিস্যা শেষ হয় না, যার কারণে আমাদের নিজস্ব পলিটিক্যাল সায়েন্সের ভাষায় এটাকে বলে হিজিমন, আমাদের নিজেদের একটা এজেন্ডা সেট করতে হবে, পলিসি সেট করতে হবে, যাতে এই দুইটা রাষ্ট্রের মধ্যে সংঘাত না বেঁধে সুসম্পর্ক তৈরি হয় এবং তারা একে অপরের সঙ্গে যে সংঘাতে জড়ায়, এতে কোনোভাবে যাতে বাংলাদেশের কোনো মানুষের, বাংলাদেশের জান মালের সার্বভৌমত্বের কোনো ক্ষতি না হয়। কেন আমি এই আলাপটা আজকে করছি এবং কেন এটা এই মুহূর্তে জরুরি আলাপ, সেটা একটু সামনে আলাপ করব আমি। তার আগে যারা দেখছেন এই এত রাতে বা যারা পরে দেখবেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার আলোচনাটায়। অনুগ্রহ করে এই বিষয়গুলো সম্পর্কে কারো কিছু অভিমত ব্যক্ত করার থাকলে কমেন্ট করতে পারেন। আর যারা এখন দেখছেন তারা একটু নিচে অনুগ্রহ করে দয়া করে লিখবেন যে আমার কথাটা পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা, আমি যে আপনাদের উদ্দেশ্যে কথা বলছি এখানে সেটা শোনা যাচ্ছে কিনা। কারণ আমার এখানে ফ্যান চলছে, সেটা আমার কানে শব্দটা আসছে, কিন্তু তারপরেও সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা অনুগ্রহ করে যারা দেখছেন একটু আমাকে জানাবেন, তাহলে আমি কথাটা শুরু করব আমার আলাপটা। আচ্ছা, আলাপের শুরুতে জানাই যে যদিও গতকাল রাত ভারতীয় সময় প্রায় 1টার দিকে, বাংলাদেশ 1টা 2টা এই সময়, বাংলাদেশে 3টা 4টা এই টাইমটায় ভারত পাকিস্তানে মিসাইল আক্রমণ চালিয়েছে, যেটা বাংলা হলো ক্ষেপণাস্ত্র। যারা দেখছেন প্লিজ একটু জানাবেন যে আমার কথা আপনি শুনতে পাচ্ছেন কিনা। তো এই হামলাটা চালিয়েছে কাশ্মীরের পাহালগাম। খালেদা লাকি আপা উনি বলেছেন হ্যাঁ কথা ক্লিয়ার আছে। ধন্যবাদ। আমার কথা ক্লিয়ার বলতে আমি যা বলছি বেঁধে যাচ্ছে না এবং আমার কথায় স্পষ্ট যাচ্ছে, মানে সাউন্ডে সমস্যা না। বলি না আমরা ভলিউম বাড়ানো বা কমানো, সেটা না, মানে পরিপূর্ণ শোনা যাচ্ছে, এটা একটু নিশ্চিত হওয়া জরুরি। যেহেতু মানে রাজনৈতিকভাবে খুব সংবেদনশীল কথা, তো বারবার বললে তখন ডিস্টর্ট হওয়ার সম্ভাবনা থাকে।
আচ্ছা, তো এই 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 বছরের 2025-এর 22 এপ্রিলে, বেশি দিন না, আজকে হলো মে মাসের 7 তারিখ, অলরেডি দিন চলে গেছে, 8 তারিখে প্রায় পড়ে যাবে 12টা। 22 এপ্রিল যে হামলাটা চালিয়েছে যে মিলিশিয়া, যে সশস্ত্র গোষ্ঠী, নিঃসন্দেহে সেটি নিন্দনীয়, কারণ তারা নিরস্ত্র মানুষের উপর আক্রমণ করেছে, হামলা করেছে, যারা কারো জন্য থ্রেট পোজ করতেছিল না। তো কোনো দৃষ্টিকোণে এই হামলাকে সমর্থন করা যায় না। এই নাগরিক ভারতের বলে পাকিস্তানের কেউ যদি এটিতে উল্লাস করে, তাহলে সে মানুষ হিসেবে নিজেকে আদর্শ মানুষ দাবি করতে পারে না। একজন নিরপরাধ মানুষের মৃত্যুতে যে উল্লাস করে, সে যেই হোক, ভারতের হোক, পাকিস্তানের হোক, বাংলাদেশের হোক, সেটা মানুষের কাজ না, সেটা নিন্দনীয় ঘটনা। তো এই ঘটনার পরে পাকিস্তান একাধিকবার ভারতকে বলেছে যে এর সাথে যে তাদের রাষ্ট্রের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে, সেটার এভিডেন্স তাদের কাছে ডেলিভার করা হোক এবং তারা সেটা অনুযায়ী ব্যবস্থা নেবে। ইটস এ ভেরি গুড ডিপ্লোম্যাটিক মুভ, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি, বিশেষ করে আমেরিকার কংগ্রেসম্যান আছেন দেখলাম একাধিকজন, তারা বলছেন যে এখনও ক্লিয়ার এভিডেন্স নেই, ইন্টারন্যাশনাল কোনো কমিউনিটিকে, জাতিসংঘকে ইন্ডিয়া দিতে পারেনি এভিডেন্স, যেটার কারণে পাকিস্তান সরকারকে বা পাকিস্তানের মিলিটারিকে আসলে দায়ী করা যায়। তো দায়ী হতে পারে, আমি সেটা বলছি না, মানে তারা যেটা বলছে। তো এর উপর ভিত্তি করে পাকিস্তানে ভারত গতকাল 6 মে যে আক্রমণটা চালিয়েছে, এতে কি হয়েছে? এতে কি ভারতের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? পাকিস্তানের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? সেটা নিয়ে আমরা একটু আলাপ করি। প্রথমত মনে রাখবেন, যুদ্ধ যারা করে, খুব চাপিয়ে দেওয়া যুদ্ধ যারা, যেমন আমাদের মুক্তিযুদ্ধ, এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা নির্বাচনে জিতেছিলাম, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশের মানুষ যে দলটিকে ভোট দিয়েছিল, আওয়ামী লীগকে, তাদেরকে যদি পাকিস্তানিরা ক্ষমতায় গিয়ে সরকার গঠন করতে দিত, তাহলে কিন্তু এই যুদ্ধটা, মুক্তিযুদ্ধটা হতো না, বাংলাদেশের এত লক্ষ মানুষের উপর গণহত্যা বা নিপীড়ন হতো না। তো ওই সময় পাকিস্তানি জালেমরা কিন্তু এই যুদ্ধটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তো উই ফট ব্যাক, আমরা পাল্টা যুদ্ধ করে আমাদের দৃষ্টিকোণে, আমাদের পার্সপেক্টিভে, আমাদের মুক্তির জিহাদ বা লড়াই করে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যে কোনো যুদ্ধ এভাবে যারা চাপিয়ে দেয়, এরা জুলুম করে। তো গতকালের ধরেন নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার মানে হচ্ছে পারমাণবিক বোমা, মানে এটা ভয়াবহ অস্ত্র, অ্যাটমিক বম্ব, এখন এটাকে নিউক্লিয়ার বলে, আগে অ্যাটমিক বলা হতো। এই নিউক্লিয়ার বোম মানে একদম লেটেস্ট তথ্য অনুযায়ী আপনার আমেরিকার একটা অর্গানাইজেশন জানাচ্ছে যে ভারতের 180টার মতো নিউক্লিয়ার ওয়ারহেড আছে, আর পাকিস্তানের 170 থেকে 72টা, কেউ কেউ 200টার কাছাকাছিও বলেন, কিন্তু এই দুইটা দেশই আসলে তথ্য কারো কাছে দেয় না, তো এটা জানা সম্ভব না। কিন্তু 2024 সালে স্টকহোম ভিত্তিক, মানে সুইডেনের স্টকহোম ভিত্তিক একটা সংগঠন, তারাও জানিয়েছিল যে ভারত এখন 172টার মতো ওয়ারহেড আছে, পাকিস্তানের 170টা, মোটামুটি কাছাকাছি আর কি, তারা দুইজনে থাকে। এটার মানে হচ্ছে কি, এই দুইটা দেশের মধ্যে যদি সংঘাত হয়, যুদ্ধ হয়, কনফ্লিক্ট হয়, এবং সেখানে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে এই দুইটা রাষ্ট্র যে নিজেরা ধ্বংস হবে তা শুধু নয়, এরা গোটা পৃথিবীকে 3-4 বার ধ্বংস করে ফেলতে পারবে। এই পরিমাণ ওয়ারহেড, নিউক্লিয়ার ওয়ারহেড, নিউক্লিয়ার বোমা, সহজ কথা, এদের হাতে মজুদ রয়েছে। তো এই যুদ্ধটা এ কারণে হওয়া উচিত নয়। যে কোনো শান্তিপূর্ণ মানুষ তারা এই ধরনের ইস্যুতে যুদ্ধ হোক এটা চায় না। এখন যুদ্ধের সুবিধাটা নেয় কারা? মোস্ট অফ দ্য টাইম যুদ্ধ যারা করে, রাজনীতিবিদ যারা যুদ্ধের হুঙ্কার দেয়, তারা এই যুদ্ধ থেকে ফায়দা লুটে। ধরেন বিজেপি, তারা কিন্তু গত নির্বাচনে কংগ্রেস এবং তাদের জোটের কাছে এক ধরনের বড় ধরনের ধাক্কা খেয়েছে। তারা যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভারত শাসন বা শোষণ করছিল,
সেটাতে কিন্তু একটা থ্রেট এসেছে লাস্ট ইলেকশনে। এখন সামনে আবার অনেকগুলো ইলেকশন আছে, আমাদের পশ্চিমবঙ্গে আছে, এই যে বিহারে আছে, ভারতের অন্যান্য প্রদেশে আছে। এই জায়গার ভোটগুলো নেওয়ার জন্য এখন ভারতে যারা ক্ষমতায়, বিজেপি, মানে এরা হচ্ছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এটা একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। হিন্দু বা সনাতন আর হিন্দুত্ববাদ এই দুইটা আবার কিন্তু আলাদা সংজ্ঞা, দুটাকে এক করলে হবে না। হিন্দুত্ববাদ মানে যারা হিন্দু ধর্মের রাজনীতিকরণ করে। এই ধর্মের উপর ভিত্তি করে বাংলাদেশে যেরকম বিভিন্ন রাজনৈতিক দল আছে, পাকিস্তানে আছে, ভারতে এরকম রাজনৈতিক দল আছে হিন্দু ধর্মের উপর ভিত্তি করে। এবং সাভারকার নামক এক ব্যক্তি এই হিন্দুত্ববাদের, মোটামুটি আরও আছে ব্যক্তি, মোটামুটি পুরোধা ব্যক্তিত্ব, বালগঙ্গাধর তিলকে সহ আরও অনেকে আছে। তো এই আরএসএস হচ্ছে এদের মাদার অর্গানাইজেশন। এটার রাজনৈতিক উইং হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আরও পার্টি আছে, ধরেন বজরঙ্গী পার্টি, শিবসেনা, এরা সব হিন্দুত্ববাদী ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এরা ভারতের যে চিন্তা ভাবনায় অক্ষম এই উগ্র কট্টরপন্থী সাম্প্রদায়িক জনগোষ্ঠী আছে, তাদেরকে উস্কে তাদের ভোটের রাজনীতিতে ব্যবহার করে থাকে। তো এদের জন্য এই যুদ্ধটা কার্যকর হবে। তারা দেশপ্রেম, ভারত মাতা, অখণ্ড ভারত ইত্যাদি নানা নামে, নানা কিছুতে এই রাষ্ট্র ব্যবস্থা, মানে ভারতের রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে, সামরিক শক্তিকে ব্যবহার করে তারা ভোটের রাজনীতিতে যেতে চায়। কেন? কয়েকটা কারণ বলি। ধরেন এই মুহূর্তে ভারত পাকিস্তানে আক্রমণ করলে পাকিস্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা ভারতের চেয়ে কম। কেন বলি? পাকিস্তান রাষ্ট্র হিসেবে টোটালি একটা ব্যর্থ রাষ্ট্র, ইংরেজিতে বলে ফেইল্ড স্টেট, টোটালি। এটার শুধুমাত্র পারমাণবিক শক্তি আছে বলে এটা এখনো সামরিকভাবে ভারত দখল করে নেয়নি। এছাড়া এই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা আসলে অতটা শক্তিশালী না যে ভারতের সম্প্রসারণবাদ বা সাংস্কৃতিক বা রাজনৈতিক আগ্রাসনটা এটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে এটা এই রাষ্ট্রটা অনেক দিন ধরে মানে মোকাবেলা করতে পারবে। ইটস ইম্পসিবল কাইন্ড অফ। তো তারপরেও এরকম একটা দুর্বল রাষ্ট্র তুলনামূলক ভারতের সাথে লড়াইটা করে মূলত তাদের পারমাণবিক অস্ত্র থাকার কারণে। এই অস্ত্রটা মূলত যুদ্ধের মাঠে একটা অনুন্নত দরিদ্র রাষ্ট্রকেও সামরিক দিক থেকে সমান সক্ষম করে তোলে। অর্থাৎ রাশিয়ার ধরেন 4000 থেকে 5000 নিউক্লিয়ার বম আছে, পাকিস্তানে আমেরিকার আছে 3000 থেকে 4000, মানে এগুলো প্রকাশিত ডাটা, এর বেশিও থাকতে পারে, আমেরিকা তো আর বলবে না। ইসরায়েল ধারণা করা হয় তার 90 থেকে 100টা আছে, এমনও হতে পারে যে 2-3 হাজারও বানিয়ে ফেলেছে ইসরায়েল। তো এই নিউক্লিয়ার বোমা, উত্তর কোরিয়া সে ছোট্ট একটা রাষ্ট্র, কিন্তু সে মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করে, মুখোমুখি হয়ে তাকে ফেস করতে চায়, কারণ তার সামরিক সক্ষমতা আছে। তো রাষ্ট্র হিসেবে ব্যর্থ হওয়ার পরেও পাকিস্তান তার সামরিক দিক থেকে ভারতের সাথে অনেকটা সমকক্ষতার দৃষ্টিতে মোকাবেলা করে থাকে মূলত এই নিউক্লিয়ার ওয়ারহেডটা থাকার কারণে। এমনিতে পাকিস্তানের কিন্তু সৈন্য সংখ্যা, তার বিমান, হেলিকপ্টার, রিজার্ভ ফোর্স, তারপরে নৌ এবং অন্যান্য ফোর্স মিলিয়ে সে কিন্তু ভারতের কাছে ধারে কাছে আসার মতো নয়। ভারত গোটা পৃথিবীতে 10টা সামরিক শক্তি সম্পন্ন দেশ হলে তার মধ্যে তৃতীয় বা চতুর্থ হবে, পাকিস্তান সেখানে 12তম। তবে এই নিউক্লিয়ার ওয়ারহেডের কারণে সে কিন্তু ভারতকে মোকাবেলা করে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এমন অবস্থায় পাকিস্তান কেন যুদ্ধে যাবে? ধরেন বাংলাদেশের এখন মাথাপিছু আয় কত আপনারা অনেকে জানেন, 2600 থেকে 2700 মার্কিন ডলার, ইউএস ডলার। ভারতেরও ওরকম 2600 থেকে 2700, মানে কাছাকাছি। বাংলাদেশের 1 টাকা ভারতে গিয়ে 70 বা 80 পয়সা হয়ে যায়, মানে আমরা আর ভারত ফাইন্যান্সিয়ালি প্রায় কাছাকাছি। কখনো বাংলাদেশের মুদ্রা আবার
ভারতীয় রুপির চেয়ে মূল্যবানও হয়েও যায়। এবং পাকিস্তান হচ্ছে আমাদের এই 3 দেশের মধ্যে দরিদ্রতম। বাংলাদেশের 1 টাকা পাকিস্তানের প্রায় 2.5 রুপির সমান, এবং ভারতের 3 রুপির সমান। তো দেখা যাচ্ছে রাষ্ট্র হিসেবে পাকিস্তান কিন্তু স্টেবল না, এবং তার পলিটিক্যাল স্টেবিলিটিও নেই। আপনারা জানেন একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ইমরান খান এত বিপুল জনপ্রিয়, তাকে সরিয়ে দিয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে হোক, ইন্টারনালি সেখানে বিশ্বাসঘাতকদের প্রাধান্য হোক। এক সেম কাজ 1971 সালে যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে করেছিল, এখন ইমরান খানের সাথে সেটা করলো একই। শুধু 71-এ আমাদের উপর গণহত্যা চালিয়েছিল, ওখানে এখনো চালাতে পারে না, যেহেতু ইমরান খানও ওই পাঠান বা খান। এই কারণে দেখা গেল ইমরান খান বাঙালি হলে একই কাজ করে। তো এমন পরিস্থিতিতে পাকিস্তান আগবাড়িয়ে পেহেলগ্রামে হামলা করবে আমার ঠিক মনে হয় না। তাহলে এই হামলাটা কে করেছে আমি 100% বলছি না যে এটা মানে পাকিস্তান বা ভারত থেকে করছে, কিন্তু এটা করে পাকিস্তানের এই মুহূর্তে কোনো লাভ নেই। এটা করে একমাত্র এই মুহূর্তে লাভ ছিল বিজেপির, রাজনৈতিকভাবে তার লাভবান হবে ভোটের রাজনীতিতে। কারণ যারা জোচ্চোর অসৎ, তারা এই দেশপ্রেম, তারপরে যুদ্ধ, এগুলোকে পলিটিসাইজ করে, ক্যাপিটালাইজ করে, এটাকে পণ্যে পরিণত করে, রাজনীতির মাঠে এটা ব্যবহার করে সে ভোট কামাই করে। ফলে বিজেপির এখান থেকে মুনাফা অর্জন করার একটা পসিবিলিটি ছিল, এবং অনেক কনস্পিরেসি থিওরি, সেগুলো আমি বিশ্বাস করতে বলছি না, অনেক জায়গায় এটা চলে আসে। সো আমরা কোর পয়েন্টে চলে আসি যে কেন তাহলে এই যুদ্ধটা বাধালে রাষ্ট্র ভারতের কি লাভ আছে কোনো? আমি বলবো নেই। কেন নেই? আপনারা যদি ইন্টারন্যাশনাল স্কলারদের বিভিন্ন ন্যারেটিভগুলো দেখেন, বই দেখেন, তাহলে দেখবেন যে ইন্ডিয়া গ্লোবালি একটা রাইজিং পাওয়ার। যদিও ইন্ডিয়ার অনেক ছোট লোকই আছে, ইন্ডিয়ার রাইজিং এলিটদের, ব্যবসায়ীদের, রাজনীতিবিদদের, মারাত্মক লেভেলের ছোট লোক, স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া বোঝে না। বাট যেহেতু চায়না, পশ্চিমাদের দৃষ্টিতে চায়নার একটা বিকল্প শক্তি দরকার। চায়না হচ্ছে এখন ধরেন গোটা পৃথিবীর কারখানা হয়ে গেছে, ওখানে ওই চায়নার প্রতি নির্ভরশীল হতে চাচ্ছে না আমেরিকা বা পশ্চিমারা। আপনারা ইতিমধ্যে ট্যারিফ ওয়ার বা ইত্যাদি সম্পর্কে জানেন। তো এর একটা অল্টারনেটিভ জায়গা বানাতে চায় পশ্চিমারা। সেটা চায়নায় যেহেতু 150 কোটি মানুষ আছে, ভারতেও 150 কোটি মানুষ, ভারত একটা গুড অল্টারনেটিভ তাদের। এখন এই কারণে ভারত কিন্তু একটা রাইজিং ইকোনমিক পাওয়ার। আমি মানে টোটাল সুপার পাওয়ার বলবো না। এটা অক্সফোর্ডের এক ভদ্রমহিলার আমি একটা বই পড়েছিলাম, সেটা নিয়ে একটা রিভিউ করেছিলাম যে ইন্ডিয়াস কম্পিটিং ভিশন। ইন্ডিয়া একই সাথে সুপার পাওয়ার হতে চায়, আবার সে রাইজিং মানে যে সে যে প্রতিবেশীর উপর খবরদারি করতে চায়, আবার একই সাথে সে আবার তৃতীয় বিশ্বের দেশ হিসেবে ট্রিটেড হতে চায়, ফাইন্যান্সিয়ালি ওই সুযোগটাও সে নিতে চায়। তো এই ধরনের কিছু মানে কমপ্লেক্স সিচুয়েশন ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছে। বাট ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি সে খুব ইম্পর্ট্যান্ট কান্ট্রি। পাকিস্তান ফাইন্যান্সিয়ালি ইন্ডিয়ার ধারে কাছে যাওয়ার মতো রাষ্ট্র নয়। তারপরেও এরা আক্রমণ যেহেতু করেছে এবং প্রচুর ডিসইনফরমেশন বা মিস ইনফরমেশন ছড়াচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে যে পাকিস্তান দাবি করছে তার 26 জন মারা গিয়েছে, এবং ভারত দাবি করছে তারও 12 জন মারা গিয়েছে। পাকিস্তান দাবি করছে যে ভারতের 5টি বা 6টি ফাইটার জেট তারা নামিয়েছে, যদিও ওই অর্থে মানে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পরিপূর্ণভাবে দিতে পারেনি। কিন্তু যুদ্ধের সময় তো নানা ধরনের ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ছড়িয়ে যাচ্ছে। ভারত আবার এটার প্রতিবাদও জানিয়েছে, বাট তারাও বিশ্বাসযোগ্য কোনো সোর্স তথ্য দিচ্ছে না যে তাদের আসলে কি হয়েছে হতাহতের সময়। এমন পরিস্থিতিতে আমার অ্যানালাইসিস হচ্ছে যে এই যুদ্ধটা যদি লার্জ স্কেলেইট হয়, ছড়িয়ে পড়ে, তাহলে এতে ভারতের ক্ষতি বেশি। কেন? ভারতের তো সাজানো সংসার, পাকিস্তানের তো অলরেডি যুদ্ধ বিধ্বস্ত। তার ওয়াজিরিস্তানে উপজাতিদের সাথে যুদ্ধ, তার আফগানিস্তানের সাথে যুদ্ধ, তার বালুচিস্তানের সাথে যুদ্ধ, তার সিন্ধু প্রদেশে যুদ্ধ, এবং তার ভারতের সাথে কাশ্মীরে নানা কিছু নিয়ে
যুদ্ধ সমস্যা লেগেই থাকে এবং তার পলিটিক্যাল স্ট্যাবিলিটি নেই, স্থিতিশীলতা নেই। একটা নির্বাচিত মানুষকে সে উৎখাত করে ফেলে। পাকিস্তান সেনাবাহিনীর মতো মানে অসম্ভব রকমের নিমক হারাম বাটপার সেনাবাহিনী পৃথিবীতে খুব কম আছে। তো এরকম একটা রাষ্ট্রের সাথে ভারত এখন যুদ্ধে জড়ালে পাকিস্তান তো ন্যাংটার তো আর বাটপারের ভয় নেই। ক্ষতিটা হবে মূলত আমার মতে ভারতের। ফাইন্যান্সিয়ালি স্ট্যাবল একটা কান্ট্রি এনিহাউ যদি নিউক্লিয়ার এনাবলড শক্তি পাকিস্তানের সাথে লেগে যায়, তো পাকিস্তানের তো হারানোর কিছু নেই। সে ভারতকে যদি অস্থিতিশীল করে, ভারত থেকে পশ্চিমের যে ইনভেস্টমেন্ট, ভারতকে ইন্ডাস্ট্রি হিসেবে ইউজ করা, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে ভারতের যে ফ্লাইটগুলো, এগুলো কিন্তু পাকিস্তানের উপর দিয়ে যায়, যদিও পাকিস্তানের নদীগুলো আবার ভারতের উপর দিয়ে যায়, প্রবাহিত হয়। ইন্টারন্যাশনালি পাকিস্তান যেরকম ভারতের জন্য আকাশপথ বন্ধ করতে পারে না, ভারতও আসলে নদীর প্রবাহ বন্ধ করতে পারে না। কিন্তু এতে টেকসইভাবে ক্ষতিগ্রস্ত কিভাবে ভারত হবে? ধরেন পাকিস্তান তো এমনিতেই তার খাদ্য পাচ্ছে না, তো কষ্টেই থাকে, তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিও কম। কিন্তু ভারতের মানুষ তারা কিন্তু মানে জাতিগতভাবে কিপ্টে, মানে এটা পজিটিভলি দেখার সুযোগ আছে যে তারা মিতব্যয়ী। সে 1 টাকা খরচ করলে তার গভর্নমেন্ট যদি তার উপর 1 টাকা বাড়ায়, সে কিন্তু আন্দোলন করে, কথা বলে, চিল্লায়, এবং সে অতিরিক্ত এই টাকাটা দিতে চায় না। তো তাকে এই বিমান পথে পাকিস্তানের ওপর দিয়ে যদি আকাশপথ না ব্যবহার করতে হয়, সে যদি অন্য পৃথিবীতে যেতে চায় ভারতের বাইরে, তাকে কিন্তু অনেক টাকা বেশি গুনতে হবে এবং এতে অনেক ধরনের ক্ষতি হবে ভারতের। এইটা একটা বিষয়, ক্ষতির কথা। আবার এনিহাউ যদি পাকিস্তান, ধরেন পাকিস্তানে মানুষ আছে কত, 30 কোটি 35 কোটি, ভারতের মানুষ 150 কোটি। তো পাকিস্তানে আপনি বোমা মেরে মানুষ মারতেছেন, প্রথমত বললাম তাদের মৃত্যু তাদের কাছে এক ধরনের ছেলে খেলা, মানে এমন একটা অবস্থা। জীবনের মূল্য কম, যেহেতু দেশ অনুন্নত, দরিদ্র, এবং এখানের এলিট শ্রেণী সাধারণ মানুষকে এম্পাওয়ার করেনি, তো তাদের প্রাণের মূল্য অপেক্ষাকৃত কম। এবং দেখবেন যে একটা জায়গায় মসজিদে বোমা হামলায় অনেকগুলো মানুষ মেরে ফেলে, খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু ভারতে কি হচ্ছে? ভারতের এইরকম 150 কোটি মানুষের ভেতর যদি পাকিস্তানের কোনো ওয়ারহেড এসে পড়ে, সেটাতে কিন্তু ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এবং বললাম যে যেহেতু ঘনবসতিপূর্ণ জায়গায় ভারতের প্রচুর মানুষ বসবাস করে, তারা হতাহত হবে এবং ভারত থেকে ইনভেস্টমেন্ট কিন্তু বেরিয়ে যাবে। এবং ভারত যেহেতু একটা রাইজিং কম্পিটিটর গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার ক্ষেত্রে, যদিও হতে পারবে কিনা সেটা প্রশ্নবিদ্ধ, এই স্ট্যাটাসটা কিন্তু নষ্ট হবে। ফলে আমি মনে করি বিজেপি সাময়িকভাবে রাজনীতির জন্য, ভোটের জন্য এই ধরনের আক্রমণ হানাহানি করলেও দীর্ঘমেয়াদে যদি বড় ধরনের লার্জ স্কেলে যুদ্ধ হয়, সেটাতে ভারতেরই ক্ষতি। কারণ ভারত দেখেন গোটা পৃথিবী থেকে তার ওখানে ট্যুরিস্ট আসে, এই হানাহানি যুদ্ধ হলে তো ট্যুরিস্টও আসবে না। সে ভারতে চিকিৎসা নিতে মানুষ আসে, সেই মানুষগুলোও কিন্তু আসবে না। ফলে এই যুদ্ধটা এখনই থেমে যাওয়া উচিত। এখন একজন বাংলাদেশি হিসেবে আমাদের কি চিন্তা? আমরা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছি, এটা সত্য। আবার 1947 সালে এই পাকিস্তানিদের সাথে, ওই পারের পাকিস্তানিদের সাথে মিলে আমাদের পূর্বপুরুষরা, তারা কিন্তু পাকিস্তান রাষ্ট্রটাই গঠন করেছে। মনে রাখবেন, আপনারা যদি 47-এর ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে যদিও শেরে বাংলা একে ফজলুল হক তার যে লাহোর প্রস্তাব বিখ্যাত, সেখানে স্টেটস বলেছিলেন যে ক্রমাগত কমিউনাল হিন্দুত্ববাদীদের আক্রমণের মুখে টিকে থাকতে হলে নিরাপদ জোন গঠন করা দরকার। ভারতের দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপর ভিত্তি করে ওই জায়গায় একটা স্বশাসিত, স্বায়ত্তশাসিত বা পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র গঠন করা। তো এটা জিন্না এবং পশ্চিম পাকিস্তানের ওই শিয়ালের মতো ধূর্ত মানুষগুলোকেও এসটা কেটে দিয়ে এরা বহুজাতি তত্ত্বটাকে দ্বিজাতি তত্ত্ব বানিয়ে দিয়েছে। এবং সেই সময় বাংলাদেশের বাঙালি মুসলমানদের অধিকাংশ 99% পাকিস্তান আন্দোলনে শরিক হয়, ইনক্লুডিং বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার
অসমাপ্ত আত্মজীবনীও যদি পড়ে থাকেন, দেখবেন যে ওনারা আন্দোলন করেছেন এই পাকিস্তানের জন্য। তো সেই সময়ে পাকিস্তান চাইলো কেন? কারণ এর আগে 1946 সালে কলকাতায় একটা বড় ধরনের দাঙ্গা হয়েছে এবং সেখানে মুসলমানদের কচুকাটা করেছে এই কলকাতার এই যে আজকের সুশীল বাবু শ্রেণীরা। তো নানা অনেক কারণ ছিল, এর আগেও অনেক ধরনের কারণ ছিল, যারা 1905 সালে পূর্ববঙ্গ এবং আসামের সাধারণ মুসলমান এবং অব্রাহ্মণ্যবাদী সাধারণ হিন্দু শ্রেণীর উপকার হবে এরকম একটা বঙ্গভঙ্গ দেখে বিরোধিতা করলো। এরা 1947-এ এসে এই বঙ্গটাকে নিজেরাই ভাঙতে চাইল। 5-এ ভাঙতে চায় নাই, তার জমিদারি বা ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, 47-এ নিজের স্বার্থে ভেঙে দিল। তো যদিও 1947-এ বলা হয় অনেকে যে ভারত ভাগ হয়েছে, মূলত যদি নিরপেক্ষ দৃষ্টিতে নিউট্রাল পয়েন্ট অফ ভিউতে কেউ দেখেন, তাহলে দেখবেন যে মূলত বিভাজিত হয়েছিল বাংলা এবং পাঞ্জাব প্রদেশ, এই যে পাঞ্জাবে ভারত আক্রমণ করেছে, আর এদিকে বাংলার একটা বড় অংশ নিয়ে গিয়েছে। আপনারা যদি আমার দেখা রাজনীতির 50 বছর বা শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী পড়েন, তাহলে দেখবেন যে এই কলকাতা পর্যন্ত বাংলাদেশের, অর্থাৎ পূর্ব বাংলার, যা পরবর্তীতে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, সেখানে পড়ার কথা ছিল। তো কলকাতা যদি না আসে, তৎকালীন 1947 সালের 33 কোটি টাকা আমাদের দেওয়ার কথা ছিল, যেটা বর্তমান পৃথিবীতে এই সময়ের টাকার মূল্যে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলারের উপরে। অর্থাৎ পাকিস্তানের কাছে যেরকম আমরা 4.58 মার্কিন ডলার পাই, একইভাবে ইন্ডিয়ার কাছেও কিন্তু আমরা টাকা পাই। তো সেটা আলাদা আলোচনা, ওটা অন্য আরেকদিন করব। মূল কথা হচ্ছে 47 এবং 71, এটা একটার সাথে একটা যুক্ত, বা তার আগের ইতিহাসেরগুলো সেই এভাবে যেতে 1757 বা তার আগে অনার্যদের আর্য সম্প্রসারণবাদী আধিপত্যবাদী জাতি বর্ণপ্রথার ধ্বজাধারী অসভ্যদের বিরুদ্ধে আমাদের যে মহিষাসুরের লড়াই, অনেক আগের লড়াই, এই তাদের সাথে এই লড়াইটা চলছে। তো 47-এ কিন্তু একটা ঝামেলা হয়েছিল, এইদিকে পূর্ব পাকিস্তান হলো, কিন্তু ওইদিকে ইন্ডিয়ান দুইটা কাশ্মীরের সাধারণ মানুষ, ওখানে তো আপনারা বেশিরভাগ জানেন জম্মু কাশ্মীর বেশিরভাগ মানুষ হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী। তারা এই সাধারণ মানুষ চাচ্ছিল হচ্ছে আচ্ছা, এত রাতে মানুষ দেখছে, আমি আর অল্প কিছুক্ষণ কথা বলবো। এই কাশ্মীরের সাধারণ মানুষ সমস্যাটা আসছে, এরা চাচ্ছিল তখনকার যে দুইটা দেশ হবে, ভারত ভাগ হয়ে পাকিস্তান আর হিন্দুস্তান। তো কাশ্মীরের সাধারণ মানুষ চাচ্ছিল পাকিস্তানে আসতে, মোস্ট অফ দেম। কিন্তু কাশ্মীরের শাসক বা শোষক এই জয় সিং বা এরকম কিছু শ্রী নামের কিছু একটা, এই বেটা চাচ্ছিল সে ভারতের সাথে থাকবে। তো কি হলো, তখন এই 47-এ ভারত কিছু অংশ নিল জম্মু আর কাশ্মীর, আর পাকিস্তান নিয়ে গেল আজাদ কাশ্মীর। কাশ্মীরের আর স্বাধীনতা পাওয়া হলো না, তার একটা অংশ চলে গেল পাকিস্তানের সাথে, একটা অংশ ভারতের সাথে। আর পরে 1962-তে চীনের সাথে যুদ্ধ হয় ভারতের, অরুণাচলের একটা অংশ চীন নিয়ে নেয়, আবার এই কাশ্মীরের একটা অংশ নিয়ে চীন আকসাই চীন নাম দেয়। এই হলো কাশ্মীর বিভাজিত হয়ে গেল। সেগুলো নিয়েই ঝামেলা। এর মধ্যে 1965 সালে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে পাকিস্তান, বেশিরভাগ ঐতিহাসিকের মতে ওই যুদ্ধে পাকিস্তান বিজয়ী হয় মূলত বাংলাদেশের যে সোলজাররা ছিল তাদের অকুতোভয় যুদ্ধের তেজি পারফরমেন্সের কারণে। কিন্তু পাকিস্তানি হানাদাররা নির্লজ্জের মতো 65-তে কিন্তু আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা, সেটাকে কিন্তু অরক্ষিত রেখে বাংলাদেশের বাঙালি জওয়ানরা, যোদ্ধারা ওই ফ্রন্টে গিয়ে বীরের মতো যুদ্ধ করে। তো এগুলো নিয়ে আপনারা প্রচুর লেখা পড়বেন যে কীভাবে ওই সময় পাকিস্তান এবং ভারতের ওই যুদ্ধটাই বিজয়ী করে দিয়েছিল মূলত বাঙালিদের সাহসিকতা। তো তারপরেও বাঙালিরা কিন্তু এই যে আমাদের এখানে অরক্ষিত রাখলো পাকিস্তানি অসভ্যরা, তারপরে দেখেন 66-তে কিন্তু 6 দফা এই কারণে স্বায়ত্তশাসন চলে আসলো, এবং সেখানে কিন্তু এই
দুইটা অঞ্চলে পৃথক মিলিশিয়ার কথা কিন্তু ওই 6 দফার মধ্যে ছিল, তাদের এই স্বার্থপরতা দেখার কারণে। তারপরে 71-এ যুদ্ধ হলো, আপনারা জানেন। এখানে ভারত আমাদের সহযোগী হয়ে উঠলো, আমরা মুক্তির জন্য যুদ্ধ শুরু করলাম এবং পাকিস্তানিদের আমরা এখান থেকে তাড়িয়ে দিলাম। এরপরে ভারত এবং পাকিস্তান বিশ্বাসঘাতকতা করে 71-এই আমাদের সাথে তারা দুইটা রাষ্ট্র বিশ্বাসঘাতকতা শুরু করলো। এটা বাংলাদেশের প্রচলিত ইতিহাসবিদরা এই সত্যটা আমাদেরকে জানাবেন না, কারণ এদের বাংলাদেশের যারা ইতিহাস লেখে মোস্ট অফ দেম প্রমিনেন্ট একটা অংশ হচ্ছে এরা ভারতের সরাসরি দালাল, আর একটা অংশ হচ্ছে পাকিস্তানের দালাল। মানে বাংলাদেশের দৃষ্টিতে ইতিহাসটা তারা বলবে না। ভারত আর পাকিস্তানের কাছে ওই যুদ্ধটা তাদের ভারত পাকিস্তান যুদ্ধ, কিন্তু বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের কাছে এই যুদ্ধটা আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের পৃথিবীতে বহু জাতি, হাজার শত, যদি নানা ক্রাইটেরিয়া মেনটেন করা হয়, লাখ জাতি, তার মধ্যে আমরা কিন্তু একটা জাতি যারা জাতি রাষ্ট্র গঠন করেছে, এটা আল্লাহর বড় অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ স্বাধীন দেশের নাগরিক হয়েছে, আমাদের একটা পাসপোর্ট আছে, পৃথিবীর যে কোনো দেশে ওই পাসপোর্ট দিয়ে এক্সেপ্ট ইসরায়েল, জালেম ইসরায়েল ছাড়া আমরা ওই পাসপোর্ট দিয়ে ভ্রমণ করতে পারি। এটা আল্লাহর খুব বড় নিয়ামত এই বিভাজিত পৃথিবীতে। তো যা হোক, তো 71-এ কী হলো বিশ্বাসঘাতকতাটা, তো বাংলাদেশের মানুষের কাছে কিন্তু পাকিস্তানিরা আত্মসমর্পণ করেনি। মুক্তি বাহিনীর এবং ভারতীয় বাহিনীর একটা যৌথ কমান্ড হয়, ইস্টার্ন কমান্ড, সেটার প্রধান জগজিৎ সিং অরোরার কাছে এই পাকিস্তানি বাহিনী কিন্তু আত্মসমর্পণ করে এবং তাদের প্রায় 93,000 সৈন্য সহ যত অস্ত্রপাতি যা আছে সব ভারত কিন্তু লুটে নিয়ে যায়। এবং অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, একজন সেক্টর কমান্ডার মেজর জলিল, তার লেখা বই যদি পড়েন, যে সময় ভারত কিন্তু প্রচুর এই অস্ত্রের পাশাপাশি সম্পদও এখান থেকে লুটে নিয়ে গিয়েছে, উনি এটা প্রতিবাদ করে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তো যাই হোক, ওই সময় রেসকোর্স ময়দানে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে তো আমাদের ডাকাই হয়নি। তারপরে 72 সালে যে সিমলা চুক্তি হলো, যে চুক্তির আওতায় এই পাকিস্তানি যুদ্ধাপরাধী যারা, মূলত শেখ মুজিবও কিন্তু 195 জন যে যুদ্ধাপরাধীর তালিকা করছিলেন, পরে যে যুদ্ধাপরাধী এগুলো নানা রাজনৈতিক পলিটিক্যালি মোটিভেটেড হীন চক্রান্ত, ভারতীয় এজেন্ডা, নানা কিছু ঢুকে গেছে, কিন্তু বঙ্গবন্ধু নিজের হাতে 195 জনের যুদ্ধাপরাধীর একটা তালিকা করেছিলেন। এটা পাকিস্তানি মিলিটারি জেনারেল বা মিলিটারি নানা স্তরের লোক বা যারা খুনের সাথে জড়িত সরাসরি, তাদের নাম ছিল। তাদের সহ ভারত সিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তানে এদেরকে নিরাপদে পার করে দেয়। বাংলাদেশের মানুষ কিন্তু পাকিস্তানি হানাদারদের ধরে পাটাম দেওয়ার, গণধুলাই দেওয়ার ওই প্রতিশোধটা কিন্তু নিতে পারে না এই ভারতের সহযোগিতার কারণে। রিসেন্টলি এই যে ভারত পানি চুক্তি এগ্রিমেন্টটা ভায়োলেট করলে পাকিস্তান বলছে সে সিমলা চুক্তি থেকে বেরিয়ে যাবে। সিমলা চুক্তির আওতায় আবার পাকিস্তান এবং ভারত এই যে লাইন অফ কন্ট্রোল করে, যে এই লাইনের একটা নিয়ন্ত্রণ রেখা করে জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীরের মাঝে, যে এর আশপাশে আমরা কেউ কারো জায়গা জমি দখল করে নিব না, কেউ কারোটা করলে ছেড়ে দিব। তো এই নিয়ন্ত্রণ রেখা, সেখান থেকে এই যে ঝামেলাগুলো, যুদ্ধ হামলা হচ্ছে, সেই কারণে এত কথা বললাম। তো ওইটার সাথে কিন্তু আমাদের বাংলাদেশ জড়িত, ওই কাহিনীর সাথে, এই যে কাশ্মীরের কাহিনীর সাথে বাংলাদেশ কিন্তু পরোক্ষভাবে জড়িত, সিমলা চুক্তি বাংলাদেশকে নিয়ে। তো সেইগুলোর ঘানি এখনও আমরা টেনে যাচ্ছি। লেটস র্যাপ আপ, চলেন শেষ করি আমাদের আলোচনা। বাংলাদেশের কিছু মানুষ খুব জোশে আছে, যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে, পানি ঘোলা হয়ে যাবে, তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে। মাছ শিকারী এক গ্রুপ হচ্ছে, তারা এখন রাজনৈতিকভাবে 17 বছর ক্ষমতাসীন থেকে বিপুল দম্ভ ভরে ক্ষমতা চর্চা করে এখন ঘাপটি মেরে আছে বা পালিয়ে আছে, বা রাজনৈতিকভাবে বা প্রশাসনিকভাবে চাপে থেকে লুকিয়ে আছে। তারা তাদের অনেকের কথার টোন, তারা ভারতের পক্ষে আওয়াজ দিয়ে অনেককে ডেকেও আনতে চাচ্ছে যে বাংলাদেশেও তারা আগ্রাসন চালাক। এইটা একটা মীর জাফর ঘসেটি, রায়দুল্লভ, জগৎ শেখ মার্কা চিন্তা, বিশ্বাসঘাতকতা জাতির সাথে, এই ধরনের চিন্তা ঠিক নয়। অর্থাৎ আপনার রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্দ্ব জাতীয় স্বার্থের উপরে যাতে না ওঠে। আপনার ভাইয়ের সাথে আপনার জমি জমা নিয়ে দ্বন্দ্ব হতে পারে, ঘরে কে কোথায় থাকবেন ঘুমাবেন এটা নিয়ে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু বাইরের একটা মানুষকে এনে আপনি আপনার ভাই বোনকে মারা, আক্রমণ করা, এই চিন্তা যখন করবেন, তার মানে আপনার চিন্তা দূষিত।
অবিশুদ্ধ, খারাপ, বাজে, এটা একটা বিষয়। এই প্রথম গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে তারা পাকিস্তানি জোশে আছে, তারা গাজওয়াতুল হিন্দ ইত্যাদি নানা কিছু বলে যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, বাংলাদেশ এই যুদ্ধে পাকিস্তানের পক্ষ নেবে। এটা আর একটা মাথামোটা শ্রেণী, যে দুইটা নিউক্লিয়ার পাওয়ার পৃথিবীর মুখোমুখি হচ্ছে, সেখানে আমি 1,47,570 বর্গ কিলোমিটারের একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা 3টা দিক থেকে পৃথিবীর চতুর্থ বা পঞ্চম বৃহত্তম একটা রাষ্ট্র দ্বারা ঘেরা, এবং পৃথিবীর তৃতীয় বা চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি সম্পন্ন দেশ, এবং যে দেশের ক্ষমতায় বসে আছে অখণ্ড ভারতে বিশ্বাসী একটা আগ্রাসী অসভ্য রাজনৈতিক দল, সেখানে এই ধরনের উগ্র চিন্তাভাবনা, এটা কোনো ফ্রুটফুল চিন্তাভাবনা না, কোনো সচেতন সিভিলাইজড মানুষের চিন্তাভাবনা না। কারণ যারা অখণ্ড ভারতে বিশ্বাস করে তারা বাংলাদেশকে দখল করে নেওয়ার জন্য অজুহাত খুঁজে। এবং বাংলাদেশকে ভারত কখনো দখল করে না কেন, এটা নিয়ে আমার আলাদা চিন্তা আছে। যে এই একে তো ভারতের ভিতরে 30 কোটি মানুষ, আর বাংলাদেশের 20 কোটি ঢুকলে তার 50 কোটি মুসলমান হয়ে যায়। তো সেক্ষেত্রে তার 100 কোটি হিন্দু আর 50 কোটি মুসলিম হয়ে গেলে পরে শিখ এবং দলিত ভারতীয় মিলে দেখা গেল যে ওই হিন্দুদের মধ্যে এখন যে হিন্দুত্ববাদীরা সবাইকে, দলিতকে, মতুয়াকে, শিডিউল কাস্টকে, আদার ব্যাকওয়ার্ড কাস্টকে সবাইকে মিলে যে হিন্দু বানায় রাজনৈতিকভাবে, দেখা গেল ওখান থেকে মানুষ বেরিয়ে গেলে ব্রাহ্মণ্যবাদী বা হিন্দুত্ববাদী হিন্দুর সংখ্যা ভারতে সব মিলিয়ে 30-40 কোটি হবে। সেক্ষেত্রে মুসলমান এবং অন্যান্য এখন যারা সংখ্যালঘু খ্রিস্টান, শিখ, তারা কিন্তু মিলে বৃহত্তর জনগোষ্ঠী হয়ে যেতে পারে। আবার যদি বাংলাদেশের প্রাচীন ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশ হাজার বছর ধরে দিল্লি কেন্দ্রিক ওই শাসন বা শোষণ ব্যবস্থার বিরুদ্ধে সে লড়াইটা জারি রেখেছে। সে কখনো দিল্লির কাছে স্বেচ্ছায় মাথা নত করে নাই। বহু আগে থেকে ওই যে উত্তর ভারত বা মধ্য ভারত থেকে যে 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 আর্য সম্প্রসারণবাদীরা এদিকে এসেছে, তাদের কিন্তু অনার্য ভূমিপুত্র বাংলাদেশের মহিষাসুরের বংশধররা তাড়িয়ে দিয়েছে। আলেকজান্ডার এই বাংলাদেশের এক সন্তানের ভয়ে পালিয়েছে। এখানে লড়াকু ইতিহাস আছে। এখান থেকে সিরাজ জন্ম নিয়েছে, তিতুমির জন্ম নিয়েছে, সিধু কানহু এই ভূখণ্ডের মানুষ। এখান থেকে লড়াই করেছে হাজি শরীয়তুল্লাহ, সাঁওতাল লড়াই করেছে এখান থেকে, মানে ঈশা খাঁ লড়াই করেছে এখান থেকে, মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছে এখান থেকে। তো তার সাথে আরও জমিদাররা ছিলেন, কেদার রায়, প্রতাপাদিত্য, আরও অনেকে। তো তার মানে এখান থেকে লড়াইটা কিন্তু জারি ছিল, অলওয়েজ জারি ছিল। সিরাজের বিরুদ্ধে এই যে এখনকার ভারতীয় হিন্দুত্ববাদীরা যাকে পূজা করে, শিবাজি, রবীন্দ্রনাথের, আজকে আবার রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, সে এবার এই শিবাজি উৎসব কবিতা লিখে। শিবাজির ছেলে সাবা, এক বদমাইশ লম্পট, তাকে নিয়ে এবার সিনেমা বানায় বলিউড। এরা কিন্তু এই গোষ্ঠীটা কিন্তু এই বাংলার বিরুদ্ধে ছিল। এই যে বাংলায় বর্গি এলো, খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। এই বর্গি এলো এই মারাঠি ডাকাতরা, মারাঠা বদমাইশরা। আজকের যে হিন্দুত্ববাদের ধ্বজাধারী যারা, এই যে গুজরাট ইত্যাদি, যেখানে নরেন্দ্র মোদীদের বাস, অমিত শাহের বাস, ওদের পূর্বপুরুষ, ওরা বাংলার সাথে সিরাজের বিরুদ্ধে লড়াই করেছে, আলীবর্দী ওদের তাড়িয়েছে, এবং ওরাই আমাদের বাংলার বিরুদ্ধে বহুদিন থেকে। তার মানে বাংলার একটা লড়াকু ইতিহাস আছে। তো যে কথায় ছিলাম, যে চাইলেই কিন্তু ভারত বাংলাদেশকে নিতে পারবে না, কিন্তু বাংলাদেশের সতর্ক থাকা প্রয়োজন। কারণ পৃথিবীটা এত দ্রুত বদলে গেছে, নিউ লিবারেল অর্ডারটা, যে এখন এই সম্প্রসারণবাদী হেজিমনিক পাওয়ারগুলো নির্লজ্জের মতো আর একটা স্টেট দখল করে নিয়েছে। আপনারা আর দেখেছেন পুতিন ক্রাইমিয়াটা দখল করে নিয়েছে সিস্টেমে, তারপরে ডনবাস এরিয়া নিয়ে গেছে ইউক্রেনের। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বলতেছে গ্রিনল্যান্ড চাই তার, ডেনমার্কের। গ্রিনল্যান্ড একটা স্বায়ত্তশাসিত অংশ, তারা বলছে আমরা তোমাকে চাই না। সে পানামাকে দখল করে নিতে চায়। তো একইভাবে
একই লজিক দেখিয়ে রাশিয়া যে লজিক দেখিয়ে ইউক্রেনে আক্রমণ করে, ইন্ডিয়া তো রাশিয়ার মিত্র, আবার আমেরিকা বা ইসরায়েল তার প্রতি পূর্ণ সমর্থন দেয়, যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত গাজায়। তারা যদি বলে যে বাংলাদেশের, ভারতের পেটের ভিতর বাংলাদেশের যে অবস্থান, এটা আমার নিরাপত্তার জন্য থ্রেট, সো সে এখানে যদিও আগ্রাসন চালিয়ে ভারত বাংলাদেশকে, আমি আগেই আমাদের লড়াইয়ের ইতিহাসটা দেখালাম যে হিন্দুত্ববাদীরা আমাদেরকে কোনোদিনও বশীভূত করতে পারবে না, কারণ আমাদের মানুষের লড়াই করার হিম্মত রয়েছে, দীর্ঘদিনের ইতিহাস রয়েছে, প্রতিরোধ বিন্দু রয়েছে, আমাদের প্রতিরোধের ইতিহাস রয়েছে। যদিও এখানে দালালও রয়েছে, মনে রাখতে হবে মীর জাফর, জগৎ শেখ, ঘসেটি, রায়দুল্লো, পুনিচাঁদ, এরাও এই বঙ্গেরই। এখানে দালাল, রাজাকার এগুলো আছে, কিন্তু এখানে লড়াকুর তারা জীবন দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করবে। ফলে ভারত অন্ততপক্ষে অ্যাটেম্প্ট যাতে নেয় এই ধরনের উস্কানিমূলক কাজ আমাদের একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে করা উচিত না। যেমন দায়িত্বশীল জায়গা থেকে ওই যে আলম ও ফজলুর, সে যে বললো যে 7 সিস্টার্স, এটা একটা মানে ব্যাককল মার্কা কথা হয়েছে। এ ধরনের কথা বলা যাবে না, ফেসবুকে লেখাও মানে ঠিকঠাক না। আসলে যুদ্ধের এই পরিস্থিতিতে বাংলাদেশ নেগোশিয়েট করতে পারে, যা তোমরা দুই বড় ভাই সাম্প্রদায়িক হইলেও এই উপমহাদেশে থাকো, তোমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংখ্যা এই উপমহাদেশের আরও মানুষের ঘুম কেড়ে নেবে, তো তোমরা ভালো হয়ে থাকো, আর যদি ভালো না হও তোমরা তোমাদের ভিতর থেকে আমাদের কাছে আইসো না। এটা একটা ইস্যু। দ্বিতীয়ত, ভারত আমাদের এখানে যে যদি প্রেশার পুশব্যাক করে, তার ওখান থেকে মুসলমান ভারতীয়দেরকে বাংলাদেশে দিয়ে দেয় শুধুমাত্র মুসলমান আইডেন্টিটির কারণে, তাহলে বাংলাদেশেরও পুশব্যাক করা উচিত। ওই মানুষ আমাদের নেওয়া যাবে না, কারণ ওরা তো ভারতের নাগরিক, ওকে কেন আমি নেব? সে যদি এরকম করে, ইনস্ট্যান্ট ওগুলো আমাদের বিজেপিকে সতর্ক থেকে এগুলো সরিয়ে দিতে হবে। তোমাদের নাগরিক তোমরা নাও। যেমন আজকে 66 জন গুজরাট থেকে বিমানে এখানে এনে তাদেরকে বাংলাদেশের নাগরিক বলে এখানে পাঠিয়ে দিতে চায়। এটা হিউম্যান রাইটস ভায়োলেশন, এবং এটা দ্রুত ব্যবস্থা নিয়ে আবার পুশব্যাক করে দিতে হবে। আর যদি তাও ভারত না করে, তাহলে বাংলাদেশে ভারতের দালাল হতে চায় এরকম অনেক মানুষ আছে, এরকম বেছে 66 জনকে নিয়ে যে তোমার নাগরিকও নিয়ে যাও, স্বেচ্ছায় যারা হইতে চায়। আমরা ভারতের একটা নাগরিকও নিতে চাই না, সোজা হিসাব। সে মুসলমান হোক, শিয়া হোক, সুন্নি হোক, সে ভারতের নাগরিক, ভারতে থাক, আমার দরকার নেই, ঠিক আছে? তার দেশে সে থাক। কেউ রাজনৈতিক আশ্রয় চাইলে সেটা আলাদা ব্যাপার, অর্থাৎ ভারত সরকার তাকে মেরে ফেলতেছে, কিন্তু ভারত সরকার তাকে জোর করে এখানে দিয়ে দিচ্ছে মুসলমান পরিচয়ের কারণে। এই বাটপাড়িটা সহ্য করা যাবে না আমাদের, এটার প্রতিবাদ চোখে চোখ রেখে করতে হবে, নাহলে এটা পেয়ে বসবে ভারত আমাদেরকে। ধরেন আসাম থেকে মুসলমানদের ভোট, ওখানের আসামের আদিবাসীরা তো মুসলমান, মনে রাখবেন আসামের ভাষাঞ্চর থেকেই কিন্তু মাওলানা ভাসানীকে ভাসানী উপাধি দিছে, এবং আসাম এবং আমাদের এই বাংলাদেশ তৎকালীন পূর্ব বাংলা নিয়েই কিন্তু একটা প্রদেশ হচ্ছিল। সেটার বিরোধিতা করেছিল পশ্চিমবঙ্গ, কলকাতা কেন্দ্রিক ওই ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী, বর্ণবাদী অসভ্যরা। 1905 থেকে 1911 সালে তারা বঙ্গভঙ্গ করে ফেলে। আচ্ছা, তখন এই যে রবীন্দ্রনাথ গান লিখছিল আমার সোনার বাংলা, সেটা নিয়ে আর এক আলোচনা। তারপরের বছর তো 1-2 বছর 3 বছর পর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তার আগে ভারতের ভোটের জন্য দেখা গেল 13তে রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে দিল গীতাঞ্জলিতে। গীতাঞ্জলি নিয়ে আবার আর এক ইতিহাস আছে। লালনের ভক্তরা বলে গীতাঞ্জলি যে গানের ভাবধারা, ওইটা লালন থেকে রবীন্দ্রনাথ নিয়েছে, সে অন্য আলোচনা, আমরা সেদিকে যাব না। মূল কথা হচ্ছে, আমাদেরকে ভারতের কোনো নাগরিককে সীমান্ত পার করতে গেলে আমাদের বিডিআরের বা এখন যেটা বিজিবি দাঁড়িয়ে থেকে ভারতের নাগরিক ভারতে পাঠিয়ে দিতে হবে, কোনোভাবেই রাখা যাবে না। এবং ভিডিও চালু করে গোটা পৃথিবীকে দেখাই দিতে হবে যে ভারত তার নাগরিককে জোর করে এখানে পাঠাচ্ছে শুধুমাত্র ধর্মের কারণে। অর্থাৎ ওই লোকটা ভারতের নাগরিক, জন্মসূত্রে শত বছর ধরে সে ওখানে বাস করছে, শুধু তার ধর্মীয় পরিচয়ের কারণে ভারত তার সঙ্গে এই অসভ্য আচরণ করছে, হিউম্যান রাইটস ভায়োলেশন করছে। কক্সবাজার বা ওই এরিয়া জুড়ে কিন্তু এখন প্রচুর বিদেশিরা রয়েছেন যারা এনজিও বা জাতিসংঘের নানা অর্গানে কাজ করছেন, তাদের নিয়ে যেতে হবে, ভিডিও করে হিউম্যান রাইটস অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের কাছে দিয়ে দিতে হবে যে ভারতের এই অসভ্যতা এখন এখানে চলমান রয়েছে। এবং আমাদের, বললাম তো, এখানে আমাদের সতর্ক দৃষ্টিতে থাকতে হবে, পাহারায় থাকতে হবে। যারা আমাদের দেশে গাজওয়াতুল হিন্দ ইত্যাদি নিয়ে জোশে আছে, তাদেরকে বোঝায় বলতে হবে যে ভারতের এয়ার স্ট্রাইক বাংলাদেশের যে কোনো জায়গায়ও করতে পারে। তোমার এই অসভ্যতার কারণে তুমি যে বুঝতেছো না যে তুমি
ভারতের রাডারের ভেতরে আছো, তুমি গোটা বাংলাদেশের মানুষের জীবনকে অনিরাপদ করো না। তুমি তোমার গাজওয়াতুল হিন্দ নিয়ে বসে থাকো, যখন ইমাম মাহাদি আসে, উনি যদি ইউনাইটেড ফ্রন্ট গঠন করে ডাক দেয় যে আমরা জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তখন তুমি যেও। এখন আপাতত বাংলাদেশের নিরীহ মানুষকে হিন্দুত্ববাদীদের কবল থেকে, অখণ্ড ভারতে বিশ্বাসী অসভ্যদের কবল থেকে বাংলাদেশের মাটি ও মানুষকে তুমি সুন্দরভাবে থাকতে দাও। তুমি এখন বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখতে দাও। তবে হ্যাঁ, যেহেতু ভারতে উগ্র জনতা ক্রমবর্ধমান এবং ক্ষমতায় রয়েছে একটা মৌলবাদী কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন, সেক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সহ সবাইকে, জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। মনে রাখতে হবে, ভারতেরই সাংবাদিক অর্ক ভাদুড়ির মতে ভারত, এই হিন্দুত্ববাদী বিজেপি শাসিত ভারত মূলত এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল হয়ে উঠছে। এটা আমি অনেক আগে থেকে বলি, কিন্তু আমার নিজের কোটেশন আমি দিব না। আমি ভারতীয় নাগরিক অর্ক ভাদুড়ি সাংবাদিক, ওনার কথাই বললাম যে ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার ইসরায়েল। তো ভারত যদি দক্ষিণ এশিয়ার ইসরায়েল হয়, তাহলে দক্ষিণ এশিয়ায় নিশ্চয়ই গাজা আছে। সে গাজা কোনটা? পাকিস্তানের তো আফগানিস্তানের সাথে সীমানা আছে, তার তেহরানের সাথে সীমানা আছে, তার এইদিকে চীনের সাথেও যোগাযোগ রয়েছে এবং তার নিজস্ব বের হওয়ার পথ আছে নানা ধরনের। বাংলাদেশের তো বঙ্গোপসাগর এবং মিয়ানমার, এই সংঘাতময় মিয়ানমার ছাড়া আমার তো এক্সিট পয়েন্ট নাই। ফলে আমাকে যদি তিন পাশ থেকে ভারত, এই যে কাঁটাতারে সেম ইসরায়েলি দখলদাররা যেভাবে গাজাকে অবরোধ করে চারপাশে বেড়া দিয়ে রাখছে, সে ওইভাবে বাংলাদেশটাকেও কিন্তু চারপাশে বেড়া দিয়ে রাখছে। ফলে আমাকে অনেক সতর্ক হয়ে কথা বলতে হবে। আমার জান ও জবান যাতে বৃথা কারণে এই ভারতীয় সম্প্রসারণবাদীদের কাছে অনিরাপদ না হয়ে ওঠে, আমার দেশের মানুষের জীবন যাতে অনিরাপদ হয়ে না ওঠে, সেই বিষয়ে আমার সতর্ক থাকতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। আপনি যখন ফেসবুকে বা অন্য অন্য জায়গায় কথা লিখেন, তখন ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। আপনার একটা কমেন্ট, একটা মন্তব্যে যেন ভারতের প্রতি আপনার দালালি যেমন প্রকাশ না হয়, ভারতের প্রতি আপনার অতিরিক্ত ঘৃণাও যেন প্রকাশ না পায়, পাকিস্তানের একেবারে রাজাকার হিসেবে আপনার যাতে প্রকাশ না হয়, পাকিস্তানের প্রতি একেবারে মানে ঘৃণায় পরিপূর্ণ যাতে না হয়। আপনি একটা ব্যালান্সড ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করুন, যাতে আপনার রাষ্ট্র, আপনার কোনো কথা, মন্তব্য, আপনার আচরণ, রাজনৈতিক ব্যবহার এটার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আপনার রাষ্ট্র, আপনার মানুষ ক্ষতিগ্রস্ত হলে দিন শেষে কিন্তু আপনার কাজের কারণে এটা হলো, আপনি গিল্ট ফিল করবেন, অপরাধী। তো একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমার মূল কথা হলো, কোনো কিছু যাচাই না করে পেলেই শেয়ার করবেন না, বিশ্বাস করবেন না। কোনো জাতি, কোনো দেশের জাতীয় সঙ্গীত, পতাকা ইত্যাদিকে ঘৃণা করে এগুলো করার দরকার নেই। যুদ্ধ আপনার অশান্তি নিয়ে আসে, যুদ্ধে কোনো শান্তি নাই, সমাধান নাই, সলিউশন নাই। শান্তি এবং সুখ হচ্ছে যুদ্ধহীনতায়। তবে কেউ যদি জালিম হয়ে আপনার উপর আক্রমণ করে, আপনি মজলুম হিসেবে সেটা প্রতিরোধের পূর্ণ প্রস্তুতি রাখবেন, কিন্তু আগ বাড়িয়ে কোনো মানুষের, কোনো জাতির পরস্পরের সাথে যুদ্ধ বাঁধুক এই কামনাও করবেন না, পরস্পরের সাথে যুদ্ধ আগ বাড়িয়ে করার চিন্তাও করবেন না। আপনি চিন্তা করবেন আপনি নিজে অন্যের কল্যাণ না করতে পারেন, অকল্যাণের কারণ হবে। তো এই ছিল আজকের আলোচনা। আমি জানি না এখানে যারা এত রাতেও দেখছেন ঠিক আমি বোঝাতে পারলাম কি না। এখানে দেখছে রাঙ্গা মিয়া কাকা ভালো আছেন, ওবায়দুর কথা কালী, মোহাম্মদ ওবায়দুর রহমান, আচ্ছা, আহমেদ নাদিম, অসাধারণ আলোচনা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যারা এখন দেখলেন এবং ভবিষ্যতে দেখবেন, তারা যদি আমার কথা বা চিন্তার সাথে একমত হন তাহলে লিখতে পারেন, যদি কোনো কিছু দ্বিমত হন সেই বিষয়টাও আমাকে জানাতে পারেন, যদি কোনো কিছু যুক্ত করতে চান আমার আলোচনা সেটাও জানাতে পারেন। আমি জাস্ট আসলে কোনো ধরনের প্রস্তুতি ছাড়া আমার মনে হলো এই জরুরি কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। কারণ যে পরিমাণ ডিসইনফরমেশন ছড়াচ্ছে, বিশেষ করে
ইন্ডিয়া তো পৃথিবীর ডিসইনফরমেশন হাব, মানে গুজবের পৃথিবীর খনি হলো ভারত। এটা আমার কথা না, একাধিক গবেষণা সংস্থা দেখিয়েছে যে ইন্ডিয়া কিন্তু প্রচুর গুজব তৈরি করে, গুজব উৎপাদন করে, এবং তাদের সংবাদ মাধ্যম সেগুলোর কথা নাই বলে এটাই মনে হয় গুজব মাধ্যম। তো এখন তার সাথে পাকিস্তানও দেখলাম যুক্ত হয়েছে এই গুজবে, আবার বাংলাদেশের অনেকেও এই গুজবের সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশের একটা অংশ ভারতপন্থী, একটা অংশ পাকিস্তানপন্থী। এই দুই নির্লজ্জদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে আমরা যারা বাংলাদেশপন্থী আছি তাদের কাজ করতে হবে। মনে রাখবেন, 1947 সালে দেশভাগের সময় কিছু মানুষ চায় নাই ভারত বিভক্ত হোক, আর 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল তখন কিছু মানুষ চায় নাই যে বাংলাদেশ স্বাধীন হোক। এই যে 47-এ যে ভারতপন্থী যেগুলো, তাদের কিছু লোক থেকে গেছে, 71-এ পাকিস্তানপন্থীরা, এদের জেনারেশন বাই জেনারেশন আমাদেরকে প্রো ইন্ডিয়া বা প্রো পাকিস্তানি রূপে আমাদের জাতিসত্তাকে গড়ে তুলতে চায়, কিন্তু আমরা সেটা হতে দেব না। আমাদের জাতিসত্তা হবে প্রো বাংলাদেশি, আমরা বাংলাদেশপন্থী, আমাদের সমস্ত চিন্তা, আমাদের কর্ম, সমস্ত কিছু বাংলাদেশকে কেন্দ্র করে হবে। তবে আমরা জাতিগতভাবে পৃথিবীর সমস্ত নিপীড়িত মানুষের পাশে, সমস্ত মজলুমের পাশে দাঁড়াবো। সে মুখ দিয়ে হলেও, কথা দিয়ে হলেও, 2টা পয়সা দিয়ে হলেও, কোকাকোলা বর্জন করে হলেও আমরা এই জালিমের বিরুদ্ধে মজলুমের পাশে দাঁড়াবো। সেই স্পিরিট, সেই ঐক্য আমাদের থাকবে। কিন্তু আমরা অন্য কোনো জাতি, অন্য কোনো দেশের পন্থী হয়ে তাদের দাসত্ব করব, সেটা ভারত বা পাকিস্তান যে দেশই হোক, সেটা কাঙ্ক্ষিত আচরণ না। আমি অনেকের মধ্যে এই আচরণ দেখি, লজ্জা শরমের মাথাকে নির্লজ্জের মতো তারা ভারতের দালালি করছে, নির্লজ্জের মতো তারা পাকিস্তানের দালালি করছে, কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন বা সৌদি আরব, ইরানের দালালি করছে। এই যে নির্লজ্জপনা, এটা ছাড়তে হবে। আপনাকে বাংলাদেশকেই ভালোবাসতে হবে, আপনার এই দেশটাকে ভালোবাসাই আপনার ইমানের অংশ, আপনার কমিউনিটি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন, দেশপ্রেম, স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। এখন তো আপনার সেই দেশের প্রতি ভালোবাসা না থাকলে আপনার ইমান থাকবে না। সে আপনি রাজনৈতিক কারণে অন্য একটা দেশকে, এই দেশকে আক্রমণ করতে ডেকে আনেন, রাজনৈতিক কারণে অন্য একটা দেশের পা চাটেন, এই ধরনের নির্লজ্জতা, অসভ্যতা, এইগুলো করে কিন্তু কোনো গণভিত্তি পাওয়া যাবে না। সত্যের ওপর ভিত্তি করে আপনার জাতিকে ভালোবাসতে হবে। আপনার পাশের মানুষটা যাতে অনিরাপদ না হয়ে যায়, সেই চেষ্টাটা আপনার চালাতে হবে। আপনি এমন কিছু করেন না যে আপনার কোনো একটা কারণ শুধুমাত্র আপনার ব্যক্তি স্বার্থ, আপনার দলীয় স্বার্থ, আপনার আদর্শকে বাস্তবায়ন করে, কিন্তু আরও অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করে। এমন চিন্তা আপনি করবেন না। এগুলো ধ্বংসাত্মক চিন্তা, ডিস্ট্রাকটিভ। এবং এই ধরনের চিন্তার মানুষ পৃথিবীতে ইতিবাচক কিছু দিতে পারে না। এটা খাও দিন শেষে নিজের স্বার্থ, এর বাইরে তারা কিছু ভাবতে পারে না। পৃথিবীকে যদি কল্যাণময় করতে চান, তাহলে নিজের স্বার্থ ত্যাগ করে আপনার বৃহত্তর স্বার্থ চিন্তা করতে হবে। অনেক মানুষের উপকার কিসে হয়? আমি তো বললাম যে আপনি কারো উপকার না করতে পারেন, আপনার কোনো আচরণে যেন কারো ক্ষতি না হয়। একইভাবে আপনার কোনো দেশকে প্রাণ দিয়ে ভালোবাসার দরকার নাই, কিন্তু কোনো দেশ বা জাতি আর এক দেশ বা জাতির সাথে যুদ্ধ করে, হানাহানি করে, মারামারি করে, কাটাকাটি করুক, বা আর একটা জাতি এসে আমার উপর আক্রমণ করুক, যাতে করে আমি আমার শত্রুরে কিলাতে পারি, গোলা পানিতে মাছ শিকার করতে পারি, এই ছোটলোকি চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবার। লাল সবুজ পতাকাই আমাদের গন্তব্য, ওই লাল সবুজের দেশটাকেই আমাদের ভালোবাসতে হবে। আল্লাহর খুব বড় নিয়ামত একটা স্বাধীন দেশের নাগরিক আমরা। এই নাগরিকত্ব পেয়ে, একটা পাসপোর্ট পেয়ে আলহামদুলিল্লাহ না বলে ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, চুরি, বাটপারি, দুর্নীতি, হয়রানি, খুন, গুম, অপহরণ, মানুষের নামে বদনাম ছড়ানো, গুজব ছড়ানো, এগুলো চালানো, এগুলো কিন্তু ভালো মানুষের, আদর্শ মানুষের বৈশিষ্ট্য না। মনে রাখবেন, আল্লাহ তাআলা মিথ্যাবাদীর উপর একাধিকবার অভিশাপ দিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, তোমরা জেনে শুনে সত্য গোপন করো না এবং সত্যের সাথে মিথ্যা মিশিও না। তো আল্লাহর নির্দেশ অমান্য মানে খুব বড় অপরাধ। আবার আপনি হিন্দু হলে দেখেন বলছে সত্যমেব জয়তে না নৃতং, সত্যই মুক্তি, মিথ্যায় নয়। এটা বেদে আছে, মুন্ডুক উপনিষদে। আবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে 10th কমান্ডমেন্টস দিয়েছিল, সেখানেও বলছে তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। কোনো কিছু নিশ্চিত না হয়ে একটা পোস্ট, একটা ছবি, একটা কিছু ঠাস করে শেয়ার করে দিলেন, প্রচার করে দিলেন,
জানেন না, শোনেন না, পেয়েই ওটা বিশ্বাস করলেন, এগুলো কিন্তু মিথ্যার সমকূল। আপনি ভাববেন না শুধু বাস্তব জীবনে মিথ্যা বললেন ওটা মিথ্যা হলো, ফেসবুকে ইউটিউবে আপনি কোনো কিছু নিশ্চিত না হয়ে শেয়ার করলেন মানে আপনি মিথ্যা বললেন। মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিশাপ, আল্লাহই দিয়েছেন অভিশাপ। আর সত্য হচ্ছে মুক্তি দেয়। পবিত্র কোরআনে বনি ইসরাইলের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, and proclaim the truth has come and falsehood has vanished, indeed falsehood is perishable। এবং বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই। তার মানে সত্যই হচ্ছে মুক্তি দিবে আপনাকে। অলওয়েজ সত্য যেখানে সেখানে থাকবেন। যে বিষয়ে সন্দেহ হয়, যে বিষয়ে আপনার নিশ্চিত নয়, সেই বিষয়ে শেয়ার করা থেকে বিরত থাকবেন, চুপ করে থাকেন, তবু মিথ্যা বলেন না, মিথ্যা সহ্য করেন না। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।